আমরা যখন নির্বাচনের কথা বলি তখন তারা সংস্কারের কথা বলে। যদি বিএনপির মধ্যে ফ্যাসিজমের চিন্তা থাকতো, এক না এক চিন্তা থাকতো, তাহলে তো বিএনপি কখনোই তত্ত্বাবধায়ক সরকারের কথা বলতো না। সংস্কার এবং নির্বাচনকে একটা সাংঘর্ষিক পরিস্থিতিতে নেওয়ার চেষ্টা করছে। আমরা ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশের মানুষের ভোটাধিকার ফিরে পেতে চাই। গ্রেপ্তার করে আমার 2 পা ভেঙে দেওয়া হয়েছে, আমার হাত ভেঙে দেওয়া হয়েছে, মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। স্বজনপ্রীতি এবং দলীয়করণের কারণে প্রচুর মেধাবীরা চাকরি থেকে বঞ্চিত হয়েছে। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাণিজ্য প্রতিদিনের বিশেষ আয়োজন আগামীর রাজনীতি। আপনারা জানেন, দেশের তরুণ প্রজন্মের সামনে দলের রাষ্ট্রচিন্তা, রাজনৈতিক রূপরেখা এবং ভবিষ্যৎ কৌশল ধরার জন্য দেশব্যাপী সমাবেশ করেছে বিএনপির সহযোগী 3টি সংগঠন, যুবদল, স্বেচ্ছাসেবক এবং ছাত্রদল। আজকে বাংলাদেশের রাজধানী ঢাকাতেই এই সমাবেশের মাধ্যমে তারুণ্যের যে সমাবেশ, এই সমাবেশে বার্তা দেওয়ার চেষ্টা করেছে যে আগামী দিনে যদি বিএনপি ক্ষমতায় আসে তারা কিভাবে দেশ পরিচালনা করবে। আজকের এই সমাবেশ এবং বিগত 1 মাস বিএনপি যেই সারা দেশে যে সমাবেশগুলো করেছে সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের চাঁদপুর জেলা শাখার সাবেক আহ্বায়ক এবং বর্তমানে যুবদলের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন জনাব ফয়সাল আহমেদ বাহার। আজকের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে আজকের এরকম একটি অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। যে ভাই, আসলে আমি আপনার কাছে প্রথমেই জানতে চাই যে এই যে মাসব্যাপী বিএনপির যেই কর্মসূচি, এই কর্মসূচিতে আসলে আপনাদেরকে আজকে যে ফাইনাল কর্মসূচি, এখানে কী বার্তা দিয়েছে? আপনারা আসলে তৃণমূল পর্যায়ে কী ধরনের বার্তা নিয়ে যাচ্ছেন? আপনারা জানেন যে বাংলাদেশের তরুণদের সবচেয়ে প্রিয় রাজনীতিবিদ এই মুহূর্তে বাংলাদেশের তারুণ্যের অহংকার, দূরদর্শী রাজনীতিবিদ জনাব তারেক রহমান। আমরা তারুণ্যের সমাবেশগুলো 5 তারিখের আগে ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রামের হাতিয়ার হিসাবে আমরা এই সমাবেশগুলো দেশব্যাপী করেছি, সেটা আপনারা জানেন। এবং 5 তারিখের পরেও আমাদের এই সমাবেশগুলো করার একটা ভিন্ন একটা প্রেক্ষাপট আছে। সে প্রেক্ষাপটটা হচ্ছে যে আমরা দেখেছি যে আমাদের 5 তারিখের পরে যে সরকার এসেছে, অন্তর্বর্তীকালীন যে সরকার, তাদের মেইনলি তারা কিছু প্রয়োজনীয় সংস্কার করবে, যেই প্রতিষ্ঠানগুলো আওয়ামী লীগ নষ্ট করেছিল, নির্বাচন করবে এবং মোটা দাগে দেশের তরুণদের আকাঙ্ক্ষা কর্মসংস্থানের জন্য যতটুকু কাজ করা যায় তারা করবে। কিন্তু 10 মাস হয়ে যাওয়ার পরে আমরা এই ক্ষেত্রে তেমন কোনো অগ্রগতি আমরা দেখিনি, সংস্কারের বাস্তব কোনো রূপ দেখিনি। আমরা তরুণদের, আপনারা জানেন যে বাংলাদেশের মোট জনসংখ্যার একটা বিশাল জনগোষ্ঠী এই মুহূর্তে তরুণ, যাদের বয়স 15 থেকে 29 বা 35 এরকম ক্ষেত্রে, যারা গত কয়েকটা নির্বাচনে ভোট দিতে পারেনি। সেক্ষেত্রে বাংলাদেশের রাজনীতিতে দেশ পরিচালনায় অংশগ্রহণের ক্ষেত্রে তাদের ভোটাধিকার হচ্ছে তাদের মূল বিষয়, কিন্তু সেখান থেকে তারা বঞ্চিত হচ্ছে। এবং 10 মাস পরেও তারা এখন পর্যন্ত সেই অধিকার তারা কবে ফিরে পাবে সেটার কোনো পরিষ্কার পথনির্দেশিকা বা রোডম্যাপ তারা এখন পর্যন্ত পথনির্দেশ তারা পায় নাই। ফলে তরুণদের মধ্যে একটি ক্ষোভ বা একটা হতাশার জন্ম নিচ্ছে। সেটাই আমরা যে যাতে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের ক্ষেত্রে একটি রোডম্যাপ অচিরে ঘোষণা করে সেটার একটা বার্তা দিতে চেয়েছি। পাশাপাশি আপনারা জানেন যে বিগত 16 বছরে ফ্যাসিস্ট শাসন আমলে বাংলাদেশের তারুণ্যের একটা বিশাল অংশকে, মেধার একটা অংশকে অপচয় করা হয়েছে, নষ্ট করা হয়েছে। তাদের প্রয়োজনীয় শিক্ষা, প্রশিক্ষণ, তাদের কর্মসংস্থানের সুযোগ তারা পুরোপুরি বঞ্চিত ছিল। বরং এটা তো ছিলই, বঞ্চিত ছিল, বরং যে সুযোগগুলো তাদের প্রাপ্য ছিল, তাদের যেই শিক্ষাটা তারা নর্মালি পেতে পারতো, শিক্ষাঙ্গনটাতে ত্রাসের রাজত্ব কায়েম করে শহীদ আবরারের মতো একজন মেধাবী তরুণদেরকে আপনারা হত্যা করা হয়েছে। তারপরে আপনার স্বজনপ্রীতি এবং দলীয়করণের কারণে প্রচুর মেধাবীরা চাকরি থেকে বঞ্চিত হয়েছে। রাষ্ট্রের ব্যাংকগুলোকে খালি করে তারা লুটপাট করার কারণে একটা তরুণ উদ্যোক্তা স্টার্ট আপের ক্ষেত্রে যে পরিমাণ তার
পুঁজি সে পেতে পারত, তার প্রাপ্য ছিল, সেটা থেকে সে বঞ্চিত হয়েছে লুটপাটের কারণে। তো আমরা এই জিনিসগুলো অ্যাড্রেস করতে চাই। আমাদের তারেক রহমান সাহেব আজকেও সমাবেশে সে বার্তাটা দিয়েছেন যে তরুণদের জন্য কি কি করা হবে, তাদেরকে প্রশিক্ষণ দিয়ে বিদেশে পাঠানো হবে, তাদের জন্য পর্যাপ্ত শিক্ষার ব্যবস্থা করা হবে, তাদের কারিগরি শিক্ষা শিক্ষিত করা হবে, এবং সর্বোপরি তরুণদের অংশগ্রহণই একটি আগামী সুন্দর বাংলাদেশ হবে। এই যে তরুণদের অংশগ্রহণে আগামী সুন্দর বাংলাদেশ আপনারা করতে চান, বা আজকে আপনাদের যেই মেসেজ আপনাদের দলীয় প্রধান দিয়েছেন, এটা তো আসলে তারা রুট পর্যায়ে গিয়ে সেই মেসেজ দলীয় প্রধান বা কেন্দ্রীয় কোনো নেতা দিতে পারবে না। সেক্ষেত্রে কি আপনারা কি ধরনের ভূমিকা পালন করবেন তরুণদের মাঝে এই জিনিসগুলো পৌঁছে? আপনারা জানেন যে তরুণের সমাবেশটা শুধুমাত্র রাজপথের সমাবেশে সীমাবদ্ধ ছিল না। এটা বিভিন্ন প্রফেশনালদের নিয়ে আগে একটা সেমিনার হয়েছে, সেখান থেকে বিশেষজ্ঞরা মতামত দিয়েছে, প্লাস ছাত্র তরুণরা তাদের যেই চাহিদা তারা আগামীর বাংলাদেশকে যেভাবে দেখতে চায় সেটার একটা বাস্তব রূপরেখা তারা দিয়েছে, এবং পারস্পরিক আলোচনার মাধ্যমে যে সিদ্ধান্তটা এসেছে সেগুলো আমাদের কাজ চলছে, এবং সমাবেশের মাধ্যমে তার কিছু নির্দেশনা এসেছে। আমরা এই বার্তাগুলো আমাদের পরবর্তীতে বিভিন্ন পর্যায়ে, থানা, শহর, জেলা পর্যায়ে আমাদের এরকম সমাবেশ হবে, আমাদের প্রশিক্ষণ হবে। ইতিমধ্যে আমাদের জেলা পর্যায়ে প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। আপনারা জানেন 31 দফা বাংলাদেশের ভবিষ্যৎ নির্মাণের ক্ষেত্রে একটা মাইল ফলক হয়ে দেখা দেবে ইনশাল্লাহ। সেখানে আমাদের তরুণদের রাজনীতিতে অংশগ্রহণ, আমাদের কৃষকের কৃষিখাতের সংস্কার, স্বাস্থ্যখাতের সংস্কার, শিক্ষাখাতের সংস্কার, এই সবগুলো বিষয়ে, নারী সংস্কার, সবগুলো বিষয় অ্যাড্রেস করা হয়েছে, এবং সেগুলো নিয়ে ইতিমধ্যেই দেশব্যাপী ব্যাপক আলোচনা হয়েছে। এবং আমরা এই সমাবেশের পরে থেকে আমরা আরও বেশি করে মাঠে ময়দানে লিফলেট, সভা, সেমিনারের মাধ্যমে আমরা ছড়িয়ে যাব। আমরা আজকে তারেক রহমান সাহেব আমাদের নির্দেশ দিয়েছেন আমাদের জনগণের কাছে যেতে হবে, জনগণকে বোঝাতে হবে, জনগণ থেকে আমাদেরকে কিছু নিতে হবে যে তারা কি চায়, কিভাবে চায়। আমরা এই দেশের জন্য ক্ষতিকর চাঁদাবাজি, সন্ত্রাস, যেগুলো বিগত আমলের কারণে ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি, লুটপাট, যেগুলো বাংলাদেশকে পিছিয়ে দিয়েছে, বাংলাদেশকে নষ্ট করেছে, আমরা সেই জিনিসগুলো ভবিষ্যতে যাতে না হয়। আমাদের দলের মধ্যে, ইভেন আমাদের দলের মধ্যে যদি বিশৃঙ্খল কেউ থাকে, এমন দল বিরোধী, দেশ বিরোধী কাজ করে, তার বিরুদ্ধে আমরা কঠোর বার্তা নিয়ে যাব দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে। আপনারা জানেন যে ইতিমধ্যেই 5 তারিখের পরে এরকম কিছু, বিএনপি একটা বিশাল দল, একটা সাগর মহাসাগরের মতো দল বাংলাদেশের প্রেক্ষাপটে, এবং সেখানে কিছু আমরা অস্বীকার করি না যে কিছু বিশৃঙ্খল লোক আমাদের মধ্যে আছে বা থাকতে পারে, এবং সেগুলোর ক্ষেত্রে আপনি একটা ইনস্ট্যান্ট দেখাতে পারবেন না যার পক্ষে আমাদের দল অবস্থান নিয়েছে, বরং প্রতিটা ঘটনার ক্ষেত্রে যাচাই হয়েছে, বাছাই হয়েছে, এবং 2000-এর বেশি নেতাকর্মীদের বিরুদ্ধে ইতিমধ্যে ছাত্রদল, যুবদল, বিএনপি শাস্তিমূলক ব্যবস্থা হয়েছে, এবং যারা সামনে আগামীতে এগুলো করবে তাদের বিরুদ্ধে আরও কঠোর ফৌজদারি মামলা পর্যন্ত বিএনপির পক্ষ থেকে করা হয়েছে। তো সুতরাং আগামী বাংলাদেশ, তারেক রহমান যেদিন দেশে আসবে, যেদিন বাংলাদেশে গণতন্ত্রের পথে উত্তরণ হবে, বাংলাদেশে গণমানুষ ভোট দিয়ে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে, সেদিন আমরা নিশ্চিত, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে বাংলাদেশ, তরুণের আকাঙ্ক্ষা যে বাংলাদেশ, চাঁদাবাজি মুক্ত বাংলাদেশ, মেধার বাংলাদেশ, আমরা আগামী সে বাংলাদেশটা ক্রিপ্টোক্রেসির থেকে ম্যাট্রোক্রেসিতে বাংলাদেশ চলবে। আমাদের লুটতন্ত্র, মাফিয়াতন্ত্র, যেগুলো বিগত শাসনামলের ছিল, মানুষ বুঝতো যে এখানে আইনের শাসন নাই, ব্যক্তি স্বাধীনতা নাই, মানে আপনার রাষ্ট্রের সংবাদপত্রের স্বাধীনতা নাই, ওই জায়গা থেকে আমরা উত্তরণ করতে পারব। এই যে তারুণ্য নির্ভর বা আগামীর যে সুন্দর বাংলাদেশের স্বপ্ন আপনারা দেখছেন, এই সুন্দর স্বপ্ন বাস্তবায়নের জন্য যে ধরেন আমাদের বাংলাদেশের একটা বৃহৎ অংশ দেশের বাইরে থাকে, রেমিটেন্স একটা বিশাল অংশ, এবং এই রেমিটেন্সের যদি প্রশিক্ষিত জনগণ আমরা বিদেশে পাঠাতে পারি কিনা, বা এই বিষয়ে আপনাদের দলের বা সরকারের মানে আপনাদের পক্ষ থেকে এই ধরনের কোনো নির্দেশনা দিয়েছে কিনা, যে কোনো ধরনের ট্রেনিং, প্রশিক্ষণের ব্যবস্থা বা এই জাতীয় আপনাদের প্রাইভেট সেক্টরে কোনো কাজ করার? এটার ক্ষেত্রে আপনারা দেখবেন 31 দফার ক্ষেত্রে আমাদের বিগত আমলে এই শিক্ষা খাতে মেইনলি আপনি দেখবেন যে স্ট্রাকচারাল কাজগুলো বেশি হয়েছে, বড় বড় ভবন নির্মাণ, এগুলো করে আসলে কি
কিছু ক্ষেত্রে অপ্রয়োজনীয় কিছু স্ট্রাকচার করা হয়েছে, যেটা তাদের লুটপাটের ব্যবস্থা, তাদের ঠিকাদাররা তাদের পছন্দের লোক কাজ করবে। আমরা সেখান থেকে আমাদের নেতা তারেক রহমান সাহেব ট্রেনিংয়ের ক্ষেত্রে জোর দিয়েছেন, কারিগরি শিক্ষার ক্ষেত্রে জোর দিয়েছেন। যেমন একটা তরুণ, সে যদি ড্রাইভিংয়ের প্রশিক্ষণ পায় রাষ্ট্রীয়ভাবে আমাদের বা দলের কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে, আমাদের প্রশিক্ষণ কেন্দ্র শুরু হবে বিভিন্ন ক্ষেত্রে, আমরা ওই তরুণটা যে পরিমাণ রেমিটেন্স আর্ন করবে বা একটা টেকনিক্যাল নলেজ নিয়ে আপনাদের বিভিন্ন কারিগরি ক্ষেত্রে একটা অপ্রশিক্ষিত একটা কয়েক গুণ বেশি হবে, যেটা বাংলাদেশের রেমিটেন্সের যে পজিটিভ যে একটা ফ্লো, সেটা আরও কয়েক গুণ বাড়িয়ে দেবে ইনশাল্লাহ। যার মাধ্যমে বাংলাদেশ ইনশাল্লাহ অচিরে আপনি দেখবেন যে আমাদের সিঙ্গাপুর, মালয়েশিয়া বা এই টাইপের একটা দেশের কাছাকাছি আমরা যেতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা, এই যে আজকের অনুষ্ঠানের একটা বিশাল ইয়ে ছিল, আপনার যেটা বোঝা গেল যে সংস্কার মানে কিছু সংস্কার করে নির্বাচন দেয়া, এই নির্বাচন নিয়ে আসলে এই আপনাদের দিক থেকে বা আপনার দলের প্রধান থেকে কি ধরনের সুনির্দিষ্ট কোনো বার্তা দেওয়া হয়েছে কিনা যে নির্বাচনটা আমার এইরকম নির্ধারিত সময়ের মধ্যেই দিতে হবে, করতে হবে? হ্যাঁ, আপনারা জানেন ইতিমধ্যে আমরা শুরু থেকে বলে আসছি যে তত্ত্বাবধায়ক ইন্টারিম গভর্নমেন্ট একটা স্বল্পকালীন সরকার। তো সেটা আমাদের আশা ছিল যে 6 মাসের মধ্যে বাংলাদেশের যে পরিবেশের প্রেক্ষাপট, এর আগের যে তত্ত্বাবধায়ক সরকারগুলো ছিল তাদের মেয়াদ ছিল বাংলাদেশের টাইম ফ্রেমের, সাংবিধানিক কনস্টিটিউশন টাইম ফ্রেমের মধ্যে 3 মান্থস, এটা আপনারা জানেন। এখন আমাদের 5ই আগস্টের কিছু বিশৃঙ্খল, এটা আমরা 6 মাস আশা করেছিলাম, অথবা সর্বোচ্চ 1 বছর। তো সেই হিসাবে আমরা ডিসেম্বরের মধ্যে আমরা নির্বাচনটা আমাদের তারেক রহমান সাহেব এটা ডিসেম্বরের শেষ টাইম ফ্রেম হিসেবে তিনি দেখছেন। এবং আমরা জানি যে যত সেটা লেন্দি হবে বাংলাদেশের গণতন্ত্রের উত্তরণের পথে সেটা অবশ্যই বাধার সৃষ্টি করবে। আপনি ইতিমধ্যেই বিভিন্ন সেক্টরে বিশৃঙ্খলা দেখতে পাচ্ছেন, আমাদের ফিনান্সিয়াল সেক্টর, আমাদের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, এবং এই সব ক্ষেত্রেই স্বাস্থ্য খাত, আমাদের বিচারালয়, সব দিকেই একটা মব ক্রিয়েটের একটা সংস্কৃতি চালু হয়েছে আমাদের নতুন যে রাজনৈতিক বল, ছাত্র বৈষম্যের নামে বা এনসিপি নাগরিক পার্টির নামে কিংবা অন্য কোনো সংগঠনের মাধ্যমে। আমরা এগুলো চাই না যে একটা আমাদের প্রশাসনে আমলাতন্ত্র একটা বড় ধরনের বিশৃঙ্খলা ইতিমধ্যে চলছে। তা আমরা মনে করি যে এই এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে কর্মসংস্থান, তারুণ্যের যেই কথাটা বারবার আসছে, আকাঙ্ক্ষা যে কর্মসংস্থান, সেই কর্মসংস্থান কোনো কর্মসংস্থানের মধ্যে সৃষ্টি হয় নাই। এফডিএ, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, যেটা আমাদের এই পর্যন্ত কোনো টাকা আমরা আসে নাই, কারণ যারা ইনভেস্টার তারা একটা স্থিতিশীল একটা গভর্নমেন্ট দেখতে চায়। তো সেটা অবশ্যই একটা ডেমোক্রেটিক প্রসেসের মধ্যে হতে হবে। আমরা যখন নির্বাচনের কথা বলি তখন তারা সংস্কারের কথা বলে। সংস্কার এবং নির্বাচনকে একটা সাংঘর্ষিক পরিস্থিতিতে নেয়ার চেষ্টা করছে। এটা আমার মনে হয় এটা একটা রং প্রসেস। নির্বাচন এবং সংস্কার পরিপূরক। আমার নির্বাচন করতে হবে। নির্বাচনে যেই প্রতিষ্ঠানগুলো নষ্ট করেছে আমাদের তত্ত্বাবধায়ক সরকার, এটা একটা বড় সংস্কার, আবার পুনর্স্থাপন করেন, তারপর একটা সুষ্ঠু নির্বাচন দেন। তো আমরা জানি যে হ্যাঁ, এটা ঠিক যে একটা দেশের গণতন্ত্রের জন্য নির্বাচন একমাত্র কম্পোনেন্ট না, সেখানে আরও কিছু কম্পোনেন্ট আছে, আপনার বাক স্বাধীনতা, প্রাতিষ্ঠানিক স্বাধীনতা। বাট নির্বাচন ছাড়া পৃথিবীর কোথাও কোনো গণতন্ত্র প্রতিষ্ঠা হয় না। একটা উদাহরণ দেখাতে পারবেন না যেখানে নির্বাচন ছাড়া গণতন্ত্র আছে। যেহেতু বাংলাদেশের লাস্ট 15 ইয়ার্স কোনো নির্বাচন হয় নাই, এখনো নির্বাচনের কোনো সুনির্দিষ্ট পথনির্দেশিক নাই, পথচিত্র নাই, তাহলে আমরা বলতে পারি কি বাংলাদেশ এখনো অগণতান্ত্রিক একটা রাষ্ট্র, যেটা আমাদের আপনার আমার কারোই কাম্য না। আমরা গণতান্ত্রিক রাষ্ট্র চাই, গণতন্ত্র উত্তরণ চাই। সেজন্য আমাদের নেতা তারেক রহমান যত দ্রুত সম্ভব, এবং সেটা যত সম্ভব বলতে এটা না যে ডিসেম্বর ক্রস করবে, আমরা ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশের মানুষের ভোটাধিকার ফিরে পেতে চাই। আমরা এখন একটু আসতে চাই আসলে বিগত যে 15 বছর বাংলাদেশের রাজনীতিতে যে আওয়ামী লীগ ক্ষমতায় ছিলেন, এই ক্ষমতার রাজনীতিতে আসলে আপনারা যারা বিরোধী দলে অবস্থান করেছিলেন সেই সময়গুলো আসলে আপনাদের কেমন কেটেছে? এটা কেমন কেটেছে আসলে এটা বর্ণনা একরকম, এটা বাস্তব প্রেক্ষাপট অন্যরকম। এটা যারা এই পরিস্থিতির মধ্যে গিয়েছে তারা বুঝতে পারবে। আসলে
আপনার বিরুদ্ধে একের পর এক মামলা হচ্ছে, মিথ্যা মামলা, আপনাকে ধরে নিয়ে যাচ্ছে, আপনাকে গুম করে ফেলা হচ্ছে, আপনার জীবন নিয়ে নেওয়া হচ্ছে। আমাদের হাজার হাজার নেতাকর্মীর জীবন নিয়ে ফেলা হয়েছে। 1 লাখের বেশি মামলা, 60 লাখের মতো আসামি করা হচ্ছে। দিনের পর দিন বিনা বিচারে কারাগারে নিয়ে যাওয়া হয়েছে। ইলিয়াস আলীর মতন নেতাকে আমরা আজ পর্যন্ত আর খুঁজে পাই নাই। এরকম একটা পরিস্থিতি, রক্তাক্ত ছাত্র, আপনার শুধু রাজনৈতিক দল না, যে কোনো গণতান্ত্রিক প্রতিবাদ, সেটা নিরাপদ সড়ক অথবা অন্য কোনো মেধা দাবিতে, কোটার দাবিতে আন্দোলন, মানে কোটা বিরোধী আন্দোলন, যে কোনো একটা ছোটোখাটো একটা প্রতিবাদ তারা সহ্য করে নাই। এবং এটা করে তারা সবাইকে, সংবাদপত্রের স্বাধীনতা নষ্ট করেছে। অনেকগুলো সংবাদপত্র তারা বন্ধ করে দিয়েছে। মাহমুদুর রহমানের উপরে কেমন হামলা চালানো হয়েছে, আমাদের চ্যানেল 1-এর মতো টিভি, দিগন্ত টিভি বন্ধ করে দেওয়া হয়েছে। বাক স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা, জানমালের নিরাপত্তা কোনো কিছুই ছিল না। বাংলাদেশের ইতিহাসে এমন বড় ফ্যাসিস্ট কখনোই আসে নাই, আর ভবিষ্যতে আসবে না ইনশাল্লাহ। এইটা এখন ধরেন এই যে আপনার যে নির্যাতনের সময়টা আসলে আপনি একজন রাজনৈতিক কর্মী হিসাবে আপনি কিভাবে সেটা সাফার করছেন? কি পরিমাণ মামলা আপনার বিরুদ্ধে হয়েছে? কেমন নির্যাতন আপনি সহ্য করতে আমার পারছেন? বিরুদ্ধে প্রায় 20-22টা মামলা হয়েছে। এবং সবচেয়ে দুর্ভাগ্যজনক হচ্ছে, কষ্টদায়ক হচ্ছে যে আমাদের হাসানার স্কুলের মাঠের একটা ঘটনা 2013-12 সালের ইয়েতে, 13 সালের দিকে। তো ওখানে প্রকাশ্য দিবালোকে আমাদের পুলিশ গুলি করে আমাদের নেতাকর্মীদেরকে হত্যা করেছে, আবুল হোসেন এবং লিমন সোয়াল। এবং সেই মামলা আমাদেরকে আসামি করা হয়েছে, আমাদের নেতাকর্মী মেরে আমাদেরকে আসামি করা হয়েছে। এবং সেই মামলা আমরা এই কিছুদিন আগ পর্যন্ত আমরা সেখানে এই দীর্ঘ বছরের পর বছর আমরা হাজিরা দিয়েছি। আমাদের বাসায় আমার ছোট 2 ভাইকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয়েছে আমাকে ধরতে এসে। আমাকে রাজপথে মিছিল থেকে গ্রেপ্তার করে আমার 2 পা ভেঙে দেওয়া হয়েছে, আমার হাত ভেঙে দেওয়া হয়েছে, মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। এবং আমি হুইল চেয়ারে, আমার পুরো জেলের সময়টা আমার হুইল চেয়ারে আমার কেটেছে। এবং আমি যে একটা ওয়াশরুমে যাব, টয়লেটে যাব, আমার যাওয়ার কোনো সুযোগ ছিল না। হুইল চেয়ার থেকে আমাকে ধরে একটা মানে চেয়ার কমোডে বসাতে হতো, আবার ওইখান থেকে আমাকে তুলে নিয়ে আসতে হতো। তো এমন একটা পরিস্থিতির মধ্যে আমরা গিয়েছি। আমার ছোট ভাইদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। আমার ডিবি বাসায় অভিযান দিয়ে আমাদের বাড়িঘর তছনছ করা হয়েছে। এই জুলাই আন্দোলনে আমার বাড়িঘর ভাঙা হয়েছে। জুলাইয়ের আন্দোলনের শেষে আমাদেরকে মামলার প্রধান আসামি করে মামলা করা হয়েছে। মানে এই নির্যাতন, আসলে আমি প্রথমেই বলেছি যে যারা এই অডিওর মধ্যে দিয়ে যায় নাই, যারা এই পরিস্থিতির মধ্যে যায় নাই, তাদের পক্ষে আসলে বোঝা সম্ভব হবে না। আপনার রাতের পর রাত, আপনার দিনের পর ঘর বাড়ি ছাড়া থাকা, আপনার এই মিছিলের মধ্যে হামলা করা। আমার এই পাটা, এই পাটা 2বার ভেঙেছে তারা। বিভিন্ন সময়ে পুলিশ বিভিন্নভাবে হয়রানি, নির্যাতন, দিনের পর দিন কোর্টের বারান্দা, আপনার জীবন জীবিকার সব কিছুর অনিশ্চয়তা। এটা একটা মানে মনে হয় যে অনন্তকালের একটা সময় ছিল আমাদের জন্য আসলে। এই যে বাহার আপনারা তো ধরেন দীর্ঘ সময় আপনি যে বর্ণনা দিলেন, অনেক জুলুম এবং নির্যাতনের মধ্যে দিয়ে আপনারা আসলে পার করেছেন। এটার মানুষ মনে করে যে অন্যতম একটা ছিল গণতান্ত্রিক প্রক্রিয়া যে নির্বাচিত না হয়ে একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের কারণে এই ঘটনাটা হয়েছে। এখন যদি ধরেন যে এই পরিস্থিতিতে নির্বাচন দিলে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতেই বিএনপি সরকার গঠন করবে, এমনটাই মানুষ মনে করে। আপনারা যদি এরকম একচ্ছত্র মানে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে ক্ষমতা আসেন, সেক্ষেত্রে কি আপনাদের পলিসিটা কি হবে? আপনারা কি একই স্টাইলে বিকল্প মানে বিরোধী দলীয় শক্তির উপর এবং অত্যাচার চালাবেন? সেক্ষেত্রে আপনার মনে হয় আমার একটু ইতিহাসের দিকে যাওয়া ভালো। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনি সামরিক বাহিনীর একজন অফিসার ছিলেন, দেশের স্বাধীনতা যুদ্ধের ঘোষক ছিলেন। বাকশালের পরিস্থিতি যখন সৃষ্টি হয়েছিল, 15ই আগস্টের ঘটনা ঘটল, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিন্তু বাকশালের মানে 2.0 ভার্সন তিনি করেন নাই যে আরো বড় বাকশাল দিবেন। তিনি বহুদলীয় গণতন্ত্রের উত্তরণে
দিকে কাজ করেছেন, সবাইকে রাজনীতি করার সুযোগ দিয়েছেন, সংবাদপত্রের স্বাধীনতা দিয়েছেন, গণতান্ত্রিক স্বাধীনতা দিয়েছেন, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। ঠিক আবার 91-তে স্বৈরশাসন এরশাদের পরে দেশ যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশের গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হয়েছে, তখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রেসিডেন্ট হয়ে একজনের ক্ষমতা তিনি নিতে পারতেন। তিনি সংসদীয় গণতন্ত্র কিন্তু তার সংসদেই পাশ করা হয়েছে, এবং বাংলাদেশ যে এখন যে সংসদীয় যে গণতন্ত্র, সেটা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপহার। তারপরে তত্ত্বাবধায়ক সরকার তিনি পাশ করে দিয়ে সেই সংসদ ভেঙে দিয়ে জনগণের জন্য ভোট উন্মুক্ত করে দিয়েছিলেন। শেখ হাসিনার সরকার কি করলো? তারা এসে 1/11-এর একটা পরিস্থিতিতে তারা এসে একদলীয় শাসন কায়েমের জন্য, ফ্যাসিস্ট সরকার কায়েমের জন্য তারা তত্ত্বাবধায়ক সরকারটা বাতিল করলো। বা এই তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেই কিন্তু একদলীয় শাসন কায়েম হলো। এখন বিএনপির সবসময়ের দাবি কি, আজ পর্যন্ত বিএনপির দাবি কি? তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করে নির্বাচন করা। তাহলে সেই তত্ত্বাবধায়ক সরকার আন্ডারে নির্বাচনটা নিউট্রাল হবে, আর নিউট্রাল হলে কারো ফ্যাসিস্ট হওয়ার সুযোগ নাই। আপনার জনগণের কাছে যেতে হবে ভোটের জন্য। যদি বিএনপির মধ্যে ফ্যাসিজমের চিন্তা থাকতো, এক না এক চিন্তা থাকতো, তাহলে তো বিএনপি কখনোই তত্ত্বাবধায়ক সরকারের কথা বলতো না। তারেক রহমান তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠান আন্দোলনে নেতৃত্ব দিতেন না। এবং এই যে 31 দফা, সেখানে পাওয়ার সেপারেশনের কথা বলা আছে, যে প্রাইম মিনিস্টার এবং প্রেসিডেন্সিয়াল পাওয়ারের যে ভারসাম্য, ব্যালেন্সটা, সেটার কথা বলা আছে, মেয়াদের কথা বলা আছে। আমাদের পরপর 2 মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকবেন না, তিনি আরেকটা গ্যাপ নিয়ে আবার আসবেন। এই যে কথাগুলো, আপনার বিচার বিভাগের স্বাধীনতা, পুলিশ রিফর্ম, আমাদের এই জিনিসগুলো তো তারেক রহমানের গণতান্ত্রিক উত্তরণের কারণেই আসছে। সেক্ষেত্রে বিএনপি ক্ষমতা পেলে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি আবার ফ্যাসিজম কায়েম করবে, এই চিন্তা, এই প্রশ্নটা করা অবান্তর। এটা যারা জনগণের ভোটাধিকারকে প্রশ্নবিদ্ধ করতে চায়, বিএনপিকে জনগণের বাইরের কাতারে নিতে চায়, তাদের থেকে এই প্রশ্নটা আপনাদের কাছে আসছে। এবং আপনারা দেখেন যে গত বিএনপি যদি সত্যিকারের একটা খারাপ দল হতো, এত দীর্ঘ সময় কারোর পক্ষে জনপ্রিয়তা ধরে রাখা কোনোদিনই সম্ভব ছিল না। আপনি বিগত 15 বছর 16 বছরে যতবার নির্বাচনের কথা হয়েছে, আওয়ামী লীগের ভয় ছিল যে বিএনপিকে মানুষ ভোট দিবে। তাহলে মানুষ কেন দিবে? বিএনপি খালেদা জিয়ার আচরণের কারণে বিএনপি ভোট দেবে। এই যে শেখ হাসিনা সারাদিন খালেদা জিয়াকে বকতো, খালেদা জিয়াকে 5 আগস্টে একটা শব্দ উচ্চারণ করেছে বলেন শেখ হাসিনার বিরুদ্ধে, যে তার বিরুদ্ধে তাকে নিয়ে কোনো কথা বলেছে? যে আইনের শাসন প্রতিষ্ঠা হবে। শেখ হাসিনা যদি যেই অন্যায়গুলো করেছে, মানুষের অধিকার কেড়ে নিয়েছে, মানুষের জীবন কেড়ে নিয়েছে, আইনের মাধ্যমে তার বিচার হবে। খালেদা জিয়াকে একবারও আইন হাতে তুলে কথা বলা হয়েছে? একবারও বলা হয় না। সুতরাং এইটা যদি ধরেন বলে নাও থাকে, ধরেন 2009 সালে যেভাবে হোক আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে, এই আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে কিন্তু সাথে সাথেই তারা ফেসিজম কায়েম করে নাই। সংখ্যাগরিষ্ঠতা ওই সময় তাদের বেশি ছিল, ওইটার ফলেই কিন্তু একটা পর্যায়ে এসে তাদের নতুন নতুন আইন করে করে সংসদকে ব্যবহার করেই তারা এই ক্ষমতায় দীর্ঘদিন টিকে ছিল। তত্ত্বাবধায়ক সরকার বাতিল, যেভাবে যেটা হয়েছে। বিএনপি তো এখন পর্যন্ত ক্ষমতায় আসে নাই, অন্তর্বর্তীকালীন সরকার এখন দেশ চালাচ্ছে। এই ক্ষমতায় আসার আগেই কিছু কিছু জায়গায় কিছু কিছু নেতাকর্মীর বিরুদ্ধে এমন সুস্পষ্ট অভিযোগও আছে যে তারা বিভিন্ন ধরনের হুমকি ধুমকি, চাঁদাবাজি বা মামলায় নাম দিয়ে মামলা থেকে নাম আবার উইথড্র করে তারা তাদের আখের গুছাচ্ছে। যেই সময় সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে বিএনপি আবার ক্ষমতায় চলে আসবে, তার জন্য তো ওই সময় সে চাইলে যে কোনো জিনিস করতে পারবে। আচ্ছা, ঠিক আছে। আপনার সেই ক্ষেত্রে আমাদের বিএনপির বিরুদ্ধে একটা মিডিয়াকুর কথা বারবার আমরা বলছি, কারণ এই সরকারের গত 16 বছরের প্রত্যেকটা সেক্টরের রন্ধ্রে রন্ধ্রে কিন্তু আমাদের ফ্যাসিজমের যে চিহ্ন রয়ে গেছে, পুরোপুরি তো ক্লিয়ার হয় নাই। আপনার আমলাতন্ত্র হয় নাই, সংবাদপত্রের জগতে হয় নাই, আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতির ক্ষেত্রে হয় নাই। সেখানে বিএনপি একটা তাদের শত্রু হিসেবে আছে, তাদেরকে একটা প্রচারণার অংশ হিসেবে আছে। কিছু রাজনৈতিক দল বিএনপির বিরুদ্ধে আছে, তারা অপপ্রচার চালাচ্ছে, যারা তারা পাওয়ারের অপোনেন্ট মনে করে নেক্সট পাওয়ার গেমের। সেক্ষেত্রে
আবার বিএনপির কিছু ঘটনা ঘটেছে, যেটা প্রমাণ যেগুলো হয়েছে তার প্রত্যেকটার বিচার হয়েছে। এবং আপনি নিশ্চিত থাকেন বিএনপির হাতে কিন্তু এখন প্রশাসন নাই। একটা এসপি, একটা ডিসি এখন বিএনপির নেতার কথা শুনতে বাধ্য না। হ্যাঁ, কিছু ক্ষেত্রে শুনতে পারে, কিছু ক্ষেত্রে ফেভার করতে পারে, সেটা আমরা অস্বীকার করি না, কিন্তু তারা কিন্তু এখনো পর্যন্ত বিএনপি সরকারে না যে বিএনপি সব কথা শুনবে। তারেক রহমানের কথাবার্তা বিগত এই যে যতদিন ধরে আপনি এখন শুনছেন, কোথাও কি লেশমাত্র কেউ নেগেটিভ কোনো কিছু খুঁজে পেয়েছে? পায় নাই তো। তারেক রহমানের কোনো বক্তব্যের এখন পর্যন্ত তো আপনি নেগেটিভ কিছু বলতে পারবেন? এবং উনি প্রত্যেককে সতর্ক করছেন, শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছেন যারা অন্যায়ের সাথে জড়িত। এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি বিএনপির হাতে যখন ক্ষমতা আসবে, পুলিশের পাওয়ার আসবে, বিচারালয়ে সে তার প্রভাব থাকবে, প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা অন্যায়ের আরও কঠিনতর বিচার হবে। বিএনপি এখন শুধুমাত্র সাংগঠনিক ব্যবস্থা নিতে পারে, বিএনপি তখন প্রশাসনিক ব্যবস্থা নেবে। যারা অন্যায় করবে তাদের কোনো ধরনের ছাড় আমাদের দেশনায়ক তারেক রহমান দিবেন না, কারণ তিনি সবসময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যেই আদর্শকে বিশ্বাসে তিনি রাজনীতি করেন, তিনি তার যোগ্য উত্তরসূরি। আমাদের তার কথা হচ্ছে ব্যক্তির চেয়ে দল বড়, কোনো ব্যক্তির অপকর্মের দায় দল নিবে না, এবং দলের চেয়ে দেশ বড়। দেশের জন্য যেটা মঙ্গলজনক হয় সেটাই উনি ব্যবস্থা নেবেন, সেটাই তিনি করবেন। কারণ এই দেশটার বাইরে তাদের কোনো সম্পদ নাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কোনো বাড়ি দেশের বাইরে নাই, তারেক রহমানের কোনো বাড়ি দেশের বাইরে নাই। তারা এই দেশেই থাকবেন, এই দেশেই ফিরে আসবেন ইনশাল্লাহ, এবং এই দেশটা যাতে ভালো থাকে সেটাই তাদের। আমরা আসলে শেষ পর্যায়ে চলে আসছি, এখন আমরা শেষ দিকে একটু জানতে চাই যে আসলে বিএনপি আগামী দিনের যেই বাংলাদেশের স্বপ্ন মানে দেখছে, যে বাংলাদেশ গড়তে চায়, সেখানে আসলে তারুণ্য নির্ভর কোনো দল কি, বা আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারুণ্যের উপর কি উনি আস্থা রাখতে চায় কিনা আপনাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান? এটা অবশ্যই তারুণ্যের সমাবেশগুলো হচ্ছে, সেখানে বিভিন্ন সেক্টরের তরুণদেরকে তিনি আহ্বান করছেন, তাদের কথা শুনছেন, এবং তিনি যার যার জায়গায় তাকে অবশ্যই তার যথাযোগ্য মূল্যায়ন করবেন। একজন প্রবীণ রাজনীতিবিদ, তার যে জায়গায় প্রাপ্য সম্মান, তাকে যেখানে যোগ্য জায়গায় রাখা দরকার তিনি তা রাখবেন, এবং তরুণদের একটি যোগ্য বিশাল অংশকে তিনি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কাজে লাগাবেন। সেটা শুধুমাত্র এটাই না যে একজনকে শুধু এমপি নমিনেশন দিলেই সে তরুণদের এম্পাওয়ারমেন্ট হবে, সেটা এমন কিন্তু না। তরুণদের কাজে লাগানোর ক্ষেত্রে বিভিন্ন জায়গা আছে, বিভিন্ন সেক্টর আছে, তাদের কর্মসংস্থানের দিকে আছে। এই সবগুলো তিনি তাদের দেশের বাইরে তাদের কাজের সুযোগ পাঠাবেন। আবার বাংলাদেশের যে মেধাবী তরুণরা দেশের বিশ্বের বিভিন্ন জায়গায় আছেন, যাদেরকে এনে দেশের কাজে লাগানো তিনি তাদেরকে আনার ব্যবস্থা করবেন। সব মিলেই আগামীর বাংলাদেশ অবশ্যই তারুণ্য নির্ভর বাংলাদেশ হবে, সেটাই আমাদের বিশ্বাস। এবং উনি বিশ্বাস করেন যে তরুণরাই বাংলাদেশকে গড়বে, তাদের অংশগ্রহণে বাংলাদেশ আগাবে। তার কারণে তিনি এই 5 তারিখ আগের থেকে উনি তরুণদেরকেই এক্ষেত্রে কাজে লাগানোর জন্য, তরুণদের রাজনৈতিক সচেতনতা, তরুণের রাজনৈতিক অধিকার, আমাদের এই যে সমাবেশগুলো দেখেন, নামটাই দেখেন তরুণদের রাজনৈতিক অধিকার আদায়, যে তাদের সব অধিকার, শুধু রাজনৈতিক সেক্টর না, তাদের সব ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার, তাদের অধিকার আদায়ের ক্ষেত্রে তিনি সচেষ্ট থাকবেন ইনশাল্লাহ। আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ এমন একটা সুন্দর অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম বাণিজ্য প্রতিদিনের বিশেষ আয়োজন আগামী রাজনীতি। আজকের আলোচনার বিষয় ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দল দিয়ে সারা বাংলাদেশে যেই সম্মেলন, চূড়ান্ত সম্মেলন ছিল ঢাকায়, এখান থেকে আসলে কী ধরনের বার্তা দলের শীর্ষ নেতারা দিয়েছেন, সেই বিষয়গুলো তৃণমূল পর্যায়ের নেতারা কীভাবে পৌঁছাবেন এবং আগামীর বাংলাদেশ গঠন করার ক্ষেত্রে তারা কী ধরনের ভূমিকা রাখতে পারে, এই বিষয়গুলো নিয়ে আগামীতে নতুন কোনো অতিথি নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সচেঞ্জ এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি।